নমস্কার, সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের এই বিপদের দিনে সকল ছাত্রছাত্রী বাড়িতে নিশ্চয়ই রয়েছেন। kakdeep.com আজ এই উদ্যোগ নিয়েছে অনলাইন ক্লাস। আজকে জিওগ্রাফি ক্লাস দ্বাদশ শ্রেণীর। আমি প্রথম নম্বর ডিভিশনটা একটু বলছি। ক্লাস 12-এ ডিভিশন অফ মার্কস ফিজিক্যাল জিওগ্রাফিতে থাকবে 35 মার্কস, ইকোনমিক জিওগ্রাফিতে থাকবে 35 মার্কস। এই দুটো হচ্ছে থিওরি পার্ট। টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে থিওরিতে। সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, আর প্র্যাকটিক্যালে থাকবে 30 নাম্বার। এই টোটাল হচ্ছে 100 মার্কস। আচ্ছা, এইবার আমি প্রশ্নের মান কেমন হবে বলে দিই। আচ্ছা, প্রশ্নের মান এমসিকিউ থাকবে প্লাস এসএকিউ থাকবে, আর থাকবে ডেসক্রিপটিভ কোশ্চেন। এমসিকিউ থাকবে। আচ্ছা, প্রশ্নের বিভাগ ক বিভাগে থাকবে 35 নম্বর। বিভাগ ক, বিভাগ কতে থাকবে 35 মার্কস, আর বিভাগ খতে থাকবে 35 মার্কস। এই মোট 70 নম্বরের পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীতে। সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। এই 3 ঘন্টা 15 মিনিটে 15 মিনিট আগে খাতা দেওয়া হবে দেখার জন্য, আর 3 ঘন্টা পুরো লিখতে হবে। আর প্র্যাকটিক্যাল তো ক্লাসেই হবে, আগেই স্যারেরা নিয়ে নেবে ক্লাসে 30 নাম্বারের। আচ্ছা, এইবার 1 নাম্বারের থাকবে আর 7 নাম্বারের থাকবে। 7 নাম্বারের যে থাকবে সেটা কিন্তু 7 নাম্বারের ভাঙা প্রশ্ন হতে পারে। 5 + 2 = 7 হতে পারে, 3 2 2 এইরকম করে 7 থাকবে, ভাঙা প্রশ্ন থাকবে। ঠিক আছে, আর এমসিকিউ থাকবে 1 নাম্বারের, আর এসএকিউগুলো থাকবে 1 নাম্বার করে। মোটেই 70 নাম্বারের প্রশ্ন হবে। আজকে আমি অর্থনৈতিক ভূগোলটা পড়াবো। অর্থনৈতিক কার্যাবলী, এই অর্থনৈতিক কার্যাবলীতে থাকবে 35 মার্কস, আর প্রাকৃতিক ভূগোলে থাকবে 35 মার্কস। অর্থনৈতিক ভূগোলটা আজকে আমি দেখাবো। অর্থনৈতিক ভূগোল। আচ্ছা, ফার্স্ট আমি অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে আমি বলবো। অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে। আমি ছাত্রছাত্রীদের প্রথমে আমি একটু অ্যালার্ট করাবো অর্থনৈতিক বিষয়টা কি। না, যে সমস্ত কার্যাবলী, যে সমস্ত কাজকর্ম আমাদের অর্থনৈতিক দিক থেকে জড়িয়ে রয়েছে। যেমন কি না, কৃষিকাজ মানুষ করে অর্থ উপার্জনের জন্য, খাদ্যের জন্য। আবার যদি বলি পশুপালনটা কি না, পশুপালন করে মানুষ অর্থনৈতিক দিকটা অনেকটা স্বাচ্ছন্দ্য লাভ করে।
আবার মৎস্য চাষের কথা যদি আমি বলি, না মাছ ধরে মানুষ জীবিকা নির্বাহ করে, আবার অর্থ উপার্জন করে, তাহলে যে সমস্ত দিকগুলি অর্থের সঙ্গে জড়িয়ে রয়েছে সেগুলোকে বলা হয় অর্থনৈতিক কার্যাবলী। সংজ্ঞাতে যদি বলি, সম্পদের উপাদান, তারপর বন্টন, বিনিময়, সম্পদের উপাদান, বন্টন, বিনিময়, ব্যবহার, পরিষেবার সঙ্গে যুক্ত সব ধরনের কাজকে অর্থনৈতিক কার্যাবলী বলে। একটু বুঝিয়ে দিই, সম্পদের উপাদান, বন্টন, কোন একটা সম্পদ আমি সৃষ্টি করলাম, ধান, মাছ, এগুলোকে আমি কি করব, আমি নিজেও ব্যবহার করব, যেগুলো আমাদের বেশি হচ্ছে, এক্সেস হচ্ছে, সেগুলো আবার অপরজনকে আমরা দিয়ে দেব। আবার বিনিময়, আমি ধান চাষ করলাম, আমি অপরকে দিলাম, আবার অপর ব্যক্তি কিছু চাষ করলো, সেটা আমাকে দিল, বিনিময় হতে পারে। ব্যবহার, আমি যেটা উৎপন্ন করলাম সেটা আমি ব্যবহার করলাম। হ্যাঁ, এই পরিষেবার সঙ্গে যুক্ত সব ধরনের মানুষ সেই সমস্ত কাজকে, আবার ব্যাংকিং পরিষেবা হতে পারে, যে শিক্ষকতা করে আমরা অর্থ উপার্জন করি, এটাও একটা অর্থনৈতিক কাজ। হ্যাঁ, আবার পরিবহন, যদি বলি পরিবহনের ব্যাপার, পরিবহনের মাধ্যমে মানুষ কি করে, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে, এর ফলে কি হয়, মানুষ সে পরিবহনের মাধ্যমে অর্থ উপার্জন করে, এটাকে আমরা অর্থনৈতিক কার্যাবলী হিসেবে ধরতে পারি। আমরা পরের প্রশ্নে যাব। এবার অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য যদি বলি, কি হবে, বৈশিষ্ট্যে আমি ফার্স্ট বলবো, না সম্পদ উৎপাদনের জন্য, সম্পদকে আমরা কি করি না, সম্পদ উৎপাদনের জন্য অর্থনৈতিক কার্যাবলীটা অনেকটা নির্ভর করে। অর্থনৈতিক কার্যাবলীর ফার্স্ট পয়েন্ট হচ্ছে সম্পদ উৎপাদন। আমরা কোনো কিছু সম্পদ, মাছ, কৃষিজাত ফসল, হ্যাঁ, গবাদি পশু, হ্যাঁ, ব্যাংকিং পরিষেবা, শিক্ষকতা, পরিবহন, এগুলো সব হচ্ছে কি না সম্পদ উৎপাদনের জন্য আমরা ব্যবহার করি। এইরকম যদি আমি একটা ছকের মাধ্যমে আমি দেখাই, প্রথম হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী, এইটা কিন্তু পরীক্ষায় অবশ্যই দেবে, অর্থনৈতিক কার্যাবলী বললে এইটা দেবে, অর্থনৈতিক কার্যাবলী, এরকম করে নিলাম। অর্থনৈতিক কার্যাবলীর প্রথম এখানে লিখব উপাদান, এখানে লিখব বিনিময়, এখানে লিখব বন্টন, এখানে লিখব ব্যবহার বা ভোগ। আচ্ছা, উপাদান, আমি কোনো কিছু একটা উপাদান, যেমন আমি চাষ করলাম, এইটা আমি বিনিময় করলাম, অপর ব্যক্তিকে দিলাম বিনিময়, এ ব্যক্তি আবার কি করলো না ব্যবহার করলো, ব্যবহার করার ফলে আবার কি হচ্ছে না আবার উপাদানটা আমরা বন্টন হিসেবেও দেখতে পারি। উপাদান, আমরা কোনো কিছু ধান চাষ করেছি, ধান, এটাকে আমি বন্টন হিসেবেও আমি দেখাতে পারি। আবার এই বন্টন আবার কি ব্যবহার বা ভোগ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই ছকটা অবশ্যই দেবে অর্থনৈতিক কার্যাবলীতে। বৈশিষ্ট্যের 2 নম্বর পয়েন্ট বলি, 2 নম্বর হচ্ছে কি মানুষের চাহিদা পূরণ করে। অর্থনৈতিক কার্যাবলীতে মানুষের যে সমস্ত কাজ হচ্ছে, মানুষের চাহিদা না থাকলে আমি ওই অর্থনৈতিক উপার্জনের আমার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির কি হবে,
চাহিদা থাকতে হবে। 3 নম্বর অর্থ উপার্জন। আমরা প্রত্যেকটা অর্থনৈতিক কার্যাবলীতে অর্থ উপার্জনের জন্য কিন্তু আমরা ওই সমস্ত কাজ করে থাকি। 4 নম্বর না জীবিকা নির্ধারণ। প্রত্যেকটা আমরা যে কোনো কাজ করি না কেন জীবিকা নির্ধারণের জন্য, জীবনে বেঁচে থাকার জন্য, জীবনে ভরণ পোষণ খাদ্যের চাহিদার জন্য আমরা কি করি না এই অর্থনৈতিক কার্যাবলীটাকে আমরা তুলে ধরি। আচ্ছা, পরের প্রশ্ন, অর্থনৈতিক কার্যাবলীর লক্ষ্যসমূহ। কি লক্ষ্য না সম্পদের যথাযথ বন্টন। অর্থনৈতিক কার্যাবলীতে সম্পদের যথাযথ বন্টনটা হওয়া উচিত। কৃষকরা চাষবাস করলো, তারা যদি নিজেরা খাওয়া দাওয়ার পরে বাড়তি ফসলটুকু ফেলে দেয় বা নষ্ট করে দেয়, তাহলে সেটাকে সুষ্ঠু বন্টন বলবো না, বাকি সম্প্রদায়েরা সেটা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে না। তাহলে অতিরিক্ত যা হবে সেটা অপর ব্যক্তি বা অপর সম্প্রদায়ের মাধ্যমে আমরা সুষ্ঠুভাবে বন্টন করে দেব। তাতে অর্থনৈতিক কার্যাবলীটা একটা সুসামঞ্জস্য থাকবে। আবার 2 নম্বর পয়েন্ট, সম্পদের কাম্য ব্যবহার। আমরা যাতে সম্পদটাকে সঠিক ব্যবহার করতে পারি, সঠিক ইউটিলাইজ করতে পারি, সেটাই আমাদের সম্পদের কার্যাবলী। এটা প্রশ্ন আসতে পারে। এইবার পরের প্রশ্ন, অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ। এটা খুব ইম্পর্টেন্ট। অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ। অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ। এইটা ভালো করে বুঝে নিলে কোনোটা সমস্যা হবে না আশা করি। আমরা 5টা ভাগে ভাগ করব। হচ্ছে প্রাথমিক স্তরের কাজ। অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগে প্রথম হচ্ছে প্রাথমিক স্তরের কাজ। প্রাথমিক স্তরের কাজ। আচ্ছা, দ্বিতীয় স্তরের কাজ, দ্বিতীয় স্তরের কাজ, তৃতীয় স্তরের কাজ, চতুর্থ স্তরের কাজ, পঞ্চম স্তরের কাজ। হয়েছে। এবার প্রথম স্তরের কাজটা আমি বলি, আমি একদম সহজ করে বলছি। যখন আদিম মানুষ ফার্স্ট কি করলো না, তারা শিকার করত, সেটাও এক ধরনের কাজ বেঁচে থাকার জন্য অর্থনৈতিক। তখন অর্থ উপার্জন করতো না ঠিকই, কিন্তু বেঁচে থাকার জন্য শিকার করত। তারপর কি করলো, চাষবাস করলো। তাহলে প্রথম আমি লিখতে পারি কৃষিকাজ, তারপর শিকার, তারপর কি হতে পারে মৎস্য চাষ। একদম আদিম মানুষ ফার্স্ট কি করতো, মাছ ধরতো, চাষবাস করতো, শিকার করতো। এগুলো একদম ফার্স্ট প্রাথমিক স্তরের কাজ বা প্রাথমিক কার্যাবলী। আচ্ছা, কি বললাম, এটা মৎস্য শিকার বা মাছ চাষ, এগুলো হচ্ছে প্রাথমিক স্তরের কাজ, ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এইবার দ্বিতীয় স্তরের কাজ বলি। দ্বিতীয় স্তরের কাজ কি, শিল্প। এই কৃষিজাত মানুষ প্রথম কৃষিজাত পণ্য খেয়ে পরে বেঁচে থাকলো, যেগুলো বাড়তি থাকলো সেগুলো মানুষ আরও নতুন কিছু ভাবতে থাকলো বা নতুন কিছু করার জন্য ওই কৃষিজ ফসলকে আবার শিল্প কারখানায় তার থেকে একটু উঁচু স্তরের কাজ এটা হচ্ছে শিল্প। দ্বিতীয় স্তরের কাজ হচ্ছে শিল্প। আর হচ্ছে খনিজ সম্পদ সংগ্রহ, এটা দ্বিতীয় স্তরের কাজ। এইবার আমরা পড়ব তৃতীয় স্তরের কাজ। তৃতীয় স্তরের কাজ কি, পরিবহন, ব্যাংক, বিমা,
পরিবহন, ব্যাংক, বিমা, এগুলো হচ্ছে তৃতীয় স্তরের কাজ। ব্যাংক, বিমা। আচ্ছা, চতুর্থ স্তরের কাজ গবেষণা, গবেষণা সবগুলো বুঝিয়ে দেবো। গবেষণা প্লাস গবেষণা, তথ্য প্রযুক্তি, শিক্ষা, আমাদের এই শিক্ষা হচ্ছে চতুর্থ স্তরে। তারপর হচ্ছে পঞ্চম স্তরের কাজ কি না পরামর্শদান, সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি। আচ্ছা, প্রথম স্তরের কাজ আমি বলে দিয়েছি। দ্বিতীয় স্তরের শিল্প কাজ, খনিজ সম্পদ। আবার তৃতীয় স্তর হচ্ছে পরিবহন, ব্যাংকিং। এগুলো সম্পর্কে আমি একটু বলে দিই। এই প্রাইমারি, একে বলা হয় প্রাইমারি অ্যাক্টিভিটি বা রেড কালার ওয়ার্কার। এটা কিন্তু পরীক্ষায় আসে। রেড কালার ওয়ার্কার কোন স্তরের কাজকে বলা হয়? তাহলে হবে প্রাথমিক স্তরে। রেড কালার ওয়ার্কার। রেড কালার ওয়ার্কার্স। তারপরে হচ্ছে ব্লু কালার ওয়ার্কার, সেকেন্ড স্তরকে প্রশ্ন আসবে দ্বিতীয় স্তরের কাজকে কি বলা হয়? ব্লু কালার ওয়ার্কার। তারপর তৃতীয় স্তরের হচ্ছে কি না পিঙ্ক কালার ওয়ার্কার, ব্লু কালার। পিঙ্ক কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে কি গোল্ড কালার, GOLD, গোল্ড কালার। বেশ, এইবার প্রথম স্তরের কার্যাবলী কাকে বলে এবং এর বৈশিষ্ট্য হলো। ফার্স্ট এইটা বলবো, প্রথম স্তরের কার্যাবলী কাকে বলে, এর বৈশিষ্ট্য। যে ক্ষেত্রে মানুষ নিজের প্রয়োজনের তাগিদে প্রাকৃতিক সম্পদে ব্যবহার করে থাকে তাকে প্রথম স্তরের কাজ বলে। নিজের প্রয়োজনের তাগিদে প্রাথমিক স্তরের কাজগুলি সম্পন্ন করে তাকে, যেমন কি কৃষিকাজ, শিকার, মৎস্য বলে দিয়েছি। এইবার দ্বিতীয় স্তরের কাজ বলি। এই স্তরের মাধ্যমে মানুষ প্রাথমিক এবং খাদ্যের চাহিদা মেটানোর চেষ্টা করে। প্রাথমিক স্তরের কার্যাবলীর শ্রেণীবিভাগ বৈশিষ্ট্যে কি বলেছি না এই স্তরের মাধ্যমে মানুষ তার প্রাথমিক চাহিদা মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান এইগুলো মানুষের প্রয়োজন মেটানোর চেষ্টা করে। 2 নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ এই স্তরে কিন্তু কার্যাবলীতে অংশগ্রহণ করে। 65 মানুষ হচ্ছে এই চাষবাসের কাজেই নিযুক্ত। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি না এই স্তরের কাজ হচ্ছে গ্রাম ভিত্তিক। এই যে কৃষিকাজ, শিকার, মাছ চাষ, এগুলো কি হয় গ্রামকে কেন্দ্র করেই গড়ে ওঠে। 4 নম্বর এই স্তরের কাজ সম্পূর্ণ প্রাকৃতিক নির্ভর। এই যে চাষবাস করা, শিকার করা, মাছ চাষ সম্পূর্ণ কিন্তু প্রকৃতির উপরে নির্ভর করে। মাটি কেমন হবে, বৃষ্টিপাত, আর্দ্রতা, কোন জলবায়ুতে কি ফসল হবে সম্পূর্ণ কিন্তু প্রকৃতির উপরে নির্ভর করে। তাহলে প্রাথমিক স্তরের কার্যাবলীর বৈশিষ্ট্যগুলো বললাম। এইবার দ্বিতীয় স্তরের কার্যাবলী, যে কার্যাবলীর মাধ্যমে প্রাথমিক স্তরের কাঁচামালকে নিত্য নতুন দ্রব্য উৎপাদনের মাধ্যমে দ্বিতীয় স্তরের কার্যাবলী সম্পন্ন হয়, সেটা হচ্ছে দ্বিতীয় স্তরের কার্যাবলী। প্রথম স্তরের কাঁচামাল কৃষিজাত পণ্য, যেমন আখকে আমি শিল্প কারখানায় চিনির জন্য নিয়ে যাচ্ছি, কার্পাস তুলোকে আমি কারখানায় নিয়ে গিয়ে বস্ত্র বানাচ্ছি। তাহলে দ্বিতীয় স্তরের কাজ হচ্ছে প্রথম স্তরের কাঁচামালকে কি করি না নিত্য নতুন দ্রব্য উৎপাদনের মাধ্যমে দ্বিতীয় স্তরের কার্যাবলী সম্পন্ন করি। এর বৈশিষ্ট্য আমি কি বলতে পারি? 1 নম্বর এই স্তরের কাজ হচ্ছে প্রযুক্তি নির্ভর। আমি কারখানায় চিনি বানাবো, কার্পাস সুতো বানাবো, লৌহ ইস্পাত শিল্প বানাবো, বিভিন্ন খনিজ সম্পদগুলোকে নিয়ে গিয়ে।
তাহলে এখানে বিভিন্ন প্রযুক্তি লাগবে, বড় বড় মেশিন, কারখানা, যন্ত্রপাতি, শ্রমিক, এই সমস্ত প্রযুক্তি লাগবে। 2 নম্বর, দ্বিতীয় স্তরের কাজ হচ্ছে নগর ভিত্তিক, মানে শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে বেশিরভাগ, আবার কিছু ব্যতিক্রম থাকে, শহরকে নগর কেন্দ্রিক হবে দ্বিতীয় স্তরের কার্যাবলী। 3 নম্বর, এই স্তরের দ্বারা পরিবেশ দূষিত হয়, শিল্প কারখানার কি হয়, দূষিত ধোঁয়া, দূষিত জল, এগুলো সমুদ্রে ফেলছি, দূষিত বায়ু বায়ুমণ্ডলে মিশছে, এর ফলে দ্বিতীয় স্তরের কার্যাবলীতে কি হয়, পরিবেশ দূষণ কিন্তু হয়ে থাকে। 4 নম্বর, এই স্তরের কার্যাবলী দ্বারা কোনো দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়, যে দেশের দ্বিতীয় স্তরের কার্যাবলী সবচেয়ে উন্নত, মানে শিল্প কারখানা, পরিবহন, খনিজ সম্পদ, সেই দেশ তত উন্নত হয়। আচ্ছা, এইবার আমরা বলবো তৃতীয় স্তরের কার্যাবলী। যে কার্যাবলীর ক্ষেত্রে মানুষ তার বুদ্ধি এবং সময়ের দ্বারা উৎপাদনশীলতার বিকাশ ঘটে, সেই কার্যাবলীকে তৃতীয় স্তরের কার্যাবলী বা সেবা ক্ষেত্রের কার্যাবলী। হ্যাঁ, একে মাধ্যমিক স্তরের কার্যাবলী বলে, তৃতীয় স্তরের কার্যাবলীকে বলা হয় সেবা ক্ষেত্রের কার্যাবলী। তাহলে মানুষ তার বুদ্ধি এবং শ্রম দিয়ে, ব্যাংক, বিমা, এগুলো মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু তৃতীয় স্তরের কার্যাবলী সম্পন্ন করে। যদি বৈশিষ্ট্য বলতে বলি, কি বলবো, ফার্স্ট পয়েন্ট, এই কার্যাবলীতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দৃঢ় হয়। ব্যাংকিং পরিষেবা, একটা পরিবহনে আমি যাব, সেখানে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যোগাযোগ হচ্ছে, মেলবন্ধন হচ্ছে, মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাব অনেকটা গড়ে উঠছে। 2 নম্বর, এই স্তরের কার্যাবলী প্রথম এবং দ্বিতীয় স্তরের কার্যাবলীর ওপর নির্ভর করে। কেমন না, এইখানে একটু দেখিয়ে দিই। আচ্ছা, কৃষিজাত দ্রব্য, প্রথম স্তরের কার্যাবলী কৃষিজাত দ্রব্য, কি করছি না, শিল্প কারখানায় নিয়ে যাব, তাহলে কি হচ্ছে, পরিবহনের সাহায্য নিচ্ছি আমরা, ঠিক আছে। আবার শিল্পের কার্যে নিযুক্ত হওয়া যে সমস্ত দ্রব্য উৎপন্ন হচ্ছে, এখান থেকে আমি ট্রাক্টর, পাওয়ার টিলার কি করছি না, পরিবহনের মাধ্যমে আমি কৃষিক্ষেত্রে নিয়ে আসছি, ঠিক আছে। এইভাবে প্রথম এবং দ্বিতীয় স্তরের সঙ্গে তৃতীয় স্তরে একটা মেলবন্ধন রয়েছে। এইবার চতুর্থ স্তরের কার্যাবলী আমি বলবো, যে কার্যাবলীতে মানুষের জ্ঞান এবং দক্ষতার পরিচয় পাওয়া যায়, শিক্ষকতা, শিক্ষা, গবেষণা, তথ্য প্রযুক্তি, মানে ইন্টারনেট পরিষেবা, এইগুলো হচ্ছে কি না, মানুষের জ্ঞান এবং দক্ষতার পরিচয় পাওয়া যায়, সেই জন্য একে বলা হয় হোয়াইট কালার ওয়ার্কার। এইবার পঞ্চম, এই স্তরের বৈশিষ্ট্যগুলো দেখে নেবে। পঞ্চম স্তরের কার্যাবলী কাজ, পরামর্শ দান, সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন যে পরামর্শগুলো, যে একজন আইপিএস অফিসার বা মন্ত্রী, তারা কি সিদ্ধান্ত নেবে, কি পরামর্শ দেবে, এইগুলো হচ্ছে কি গোল্ডেন কালার ওয়ার্কার বলা হয়। এগুলোর বৈশিষ্ট্যগুলো বই থেকে দেখে নেবে। আমি তাহলে সব স্তরের কার্যাবলীগুলো একবার ভালো করে বুঝিয়ে দিলাম। এইবার কৃষিকাজ কাকে বলে জানবো। এই ফার্স্ট হচ্ছে এই কৃষিকাজ পড়ব, দ্বিতীয় অধ্যায়ে শিল্প আছে, পরিবহন আছে, সেগুলো পরে পরে যখন চ্যাপ্টারগুলো নেব তখন আমি বলে দেবো। এই প্রথম স্তরের কার্যাবলী ফার্স্ট হচ্ছে কৃষিকাজ। তোমরা এর 9, 10 এইগুলোতে পড়েছো যে কৃষিকাজ কাকে বলে। অর্থনৈতিক কার্যাবলীর ফার্স্ট হচ্ছে কৃষিকাজ। আমরা আজকে কৃষিকাজ সম্পর্কে জানবো। কৃষিকাজ কাকে বলে না, ইডব্লিউ জিমারম্যানের মতে জমিতে স্থায়ীভাবে বসবাসকারী কোনো মানুষ, কোনো জমিতে যখন স্থায়ীভাবে বসবাস করে উদ্ভিদ এবং প্রাণীজ দ্রব্যকে কাজে লাগিয়ে উদ্ভিদ এবং প্রাণীজাত দ্রব্য উৎপন্ন করে। কৃষিকাজ শস্য উৎপাদন হতে পারে, আবার কৃষিকাজের মধ্যে হাঁস, মুরগি, গবাদি পশু পালনও হতে পারে, লাক্ষাকীট চাষও হতে পারে। এগুলো সব হচ্ছে কৃষিকাজের অন্তর্গত।
যে সমস্ত উদ্ভিদজ এবং প্রাণীজ দ্রব্য উৎপন্ন হয় বা উৎপন্ন করে তাকে বলা হয় কৃষিকাজ। এবার কৃষিকাজের শ্রেণী বিভাগটা জানব। কৃষিকাজের শ্রেণী বিভাগ ফার্স্ট আমি বলে দিই, এত কিছু লিখতে গেলে সময় চলে যাবে। ফার্স্ট একটু ধারণা দিই। প্রথম আর্দ্রতা অনুসারে, আর্দ্রতা অনুসারে মানে আর্দ্র মানে ভেজা, অর্থাৎ বৃষ্টিপাত বা জলীয় সংক্রান্ত কিছু বিষয়। আর্দ্রতার তারতম্য অনুসারে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়: আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি এবং সেচন কৃষি। আর্দ্র কৃষি কাকে বলে? না, যে সমস্ত কৃষি জলসেচের সুবিধা নেই, অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভর করে কৃষিজ ব্যবস্থা গড়ে ওঠে। যেমন যে সময় মানে বর্ষাকালে যে আমরা ধান বা পাট চাষ করি, এগুলো পুরো বৃষ্টিপাতের উপর নির্ভর করে, ওইখানে কোনো সেচের কোনো সুবিধা নেই। সেটা হচ্ছে কি আর্দ্র কৃষি। একটা উদাহরণ কিন্তু দিয়ে দিতে হবে। যদি বলে আর্দ্র কৃষি কাকে বলে, সংজ্ঞা লিখে উদাহরণ দেব এবং দেশও বলে দেব। যেমন আর্দ্র কৃষির একটা উদাহরণ হচ্ছে ধান, আখ, তুলো, ডাল, এগুলো হচ্ছে বৃষ্টিপাতের উপরে নির্ভর করেই গড়ে ওঠে। যেমন একটা দেশও বলে দেবো, পরীক্ষায় প্রশ্নে থাক আর না থাক, দেশ বলে দেবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে আর্দ্র কৃষির অন্তর্গত। এইবার শুষ্ক কৃষি বলবো। এর উল্টো শুষ্ক কৃষি, যেসব স্থানে বছরে 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, অর্থাৎ বৃষ্টিপাত খুব কম, বৃষ্টিপাতের উপরে নির্ভর করলে চলবে না, সেখানে অল্প সেচন ব্যবস্থার মাধ্যমে কি করা হয়, বা যেটুকু বৃষ্টি হয় তার উপরে নির্ভর করে কি করা হয়, যে সমস্ত ফসল চাষ করা হয় সেগুলো শুষ্ক কৃষি। যেমন ভুট্টা, মিলেট, ডাল। হ্যাঁ, ভারতের রাজস্থানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, সেগুলোতে ডাল জাতীয় শস্য, মিলেট, ভুট্টা এগুলো চাষ হয়। দেশ বলে দেবে আমেরিকার পশ্চিমাংশ, কানাডা এবং রাজস্থান। তাহলে শুষ্ক কৃষি কী হচ্ছে না, যেখানে 50 থেকে 75 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়, সেই অল্প বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় শুষ্ক কৃষি। এইবার আর্দ্র কৃষি এবং শুষ্ক কৃষির পার্থক্য কিন্তু পরীক্ষায় আসবে, ওইটা বই থেকে রেডি করে নেবে। দুটো সংজ্ঞা বলেছি, বুঝতে পারলে বই থেকে দুটো সংজ্ঞা লিখে ফেলবে। এইবার পরের প্রশ্নে যাচ্ছি, স্থায়ী কৃষি। স্থায়ী কৃষি কাকে বলে? মানুষ যে স্থানে বসবাস করে অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করে, এখানে যে সমস্ত জমি আছে সেগুলো কি হয় না, কৃষি কার্যের মাধ্যমে সেগুলো ফসল উৎপাদন করে থাকে। এখান থেকে মানুষ কোথাও যায় না, এখানেই স্থায়ীভাবে বসবাস করে। তাহলে যেখানে মানুষ স্থায়ী বসবাসের মাধ্যমে চাষবাস করে থাকে তাকে বলা হয় স্থায়ী কৃষি। অর্থাৎ যেখানে জনঘনত্ব বেশি হবে, হ্যাঁ, যে সমস্ত দেশে জনঘনত্ব বেশি, কৃষি জমির পরিমাণ কম এবং মূলধন বিনিয়োগ করে এই কৃষিকাজ করা হয়। ঠিক আছে, অর্থাৎ বলে দেবে আমাজন অববাহিকা, ভারত, বাংলাদেশ, এখানে জনঘনত্ব অনেক বেশি, তাহলে এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে। এইবার নিবিড় কৃষি কাকে বলে বলবো। নিবিড় কৃষি, যে সমস্ত দেশে জনসংখ্যা খুব বেশি, অর্থাৎ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এগুলো পাকিস্তান, এগুলোতে কি হয় না, জনসংখ্যা তো খুব বেশি, এর ফলে জমিতে মাথা পিছু লোক সংখ্যা অনেক বেশি। এর ফলে কি হয় না, এখানে নিবিড় পদ্ধতিতে চাষবাস করা হয়। জমির বৈশিষ্ট্য যদি আসে বলবে জমির জোতগুলি অনেক ছোট হয়ে থাকে, অর্থাৎ এখানে মানুষ ঘনভাবে বসবাসের মাধ্যমে কৃষিকাজ করে থাকে। এটা হচ্ছে নিবিড় কৃষি। দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এবার মিশ্র কৃষি কাকে বলে? মিশ্র কৃষি, মিশ্র কৃষি মানে কিছু চাষবাসের পারিপার্শ্বিক আরও কিছু ব্যাপারটা বোঝাচ্ছে। অর্থাৎ যে কৃষি ব্যবস্থায় কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি গবাদি পশু, হাঁস মুরগি পালন, লাক্ষাকীট বা রেশম চাষ, এগুলো হচ্ছে মিশ্র কৃষির অন্তর্গত। যে কৃষি ব্যবস্থায় কৃষিকাজের পাশাপাশি পশুপালন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, লাক্ষাকীট পালন চাষ করা হয়, সেগুলোকে বলা হয় মিশ্র কৃষি।
আচ্ছা, যেমন হচ্ছে কি ফিনল্যান্ড, ইংল্যান্ড, ডেনমার্কের দেশগুলোতে মিশ্র কৃষি খুব বেশি হয়ে থাকে। আচ্ছা, এইবার আমি এই যে কৃষিকাজের শ্রেণীবিভাগটা যেটা বললাম, এটা কিন্তু টেবিল আকারে করে দেখাবে, তাহলে সুবিধা হবে। এখানে জায়গা ছোটোর জন্য আমি এমনি বলে দিচ্ছি। এইবার স্থানান্তর কৃষি কাকে বলে? অর্থাৎ যারা যাযাবর জাতি, উপজাতির লোকেরা, ওরা একটা জায়গায় গিয়ে বসবাস করলো, এই জায়গায় জঙ্গল, গাছ জঙ্গলকে পুড়িয়ে পরিষ্কার করে এখানে চাষবাস করলো, সার ছাড়া, বা এখন অল্প কিছু সারপত্র দেয় হয়তো, কিন্তু এইগুলোতে কি করে গাছপালা পুড়িয়ে পরিষ্কার করে মানুষ চাষবাস করে। এখানে যখন উর্বরতা কমে যায়, অর্থাৎ কৃষিজ ফসল আর ভালো হচ্ছে না, এখানে জিনিসপত্র সব গছিয়ে আবার এক স্থানে গিয়ে সেখানে আবার একই পদ্ধতিতে চাষবাস করে। এটা হচ্ছে স্থানান্তর কৃষি, এক স্থান থেকে অন্য স্থানে এরা ঘুরে বেড়ায়। এইবার এই কৃষিকাজের মোটামুটি শ্রেণীবিভাগগুলো বলে দিয়েছি। এইবার স্থানান্তর কৃষি কাকে বলে? না, এটা বলেছি এক্ষুনি, শস্যাবর্তন। শস্যাবর্তন, শস্যাবর্তনটা কি না, মাটির উর্বরতা এবং মৃত্তিকার ক্ষয় রোধ করার উদ্দেশ্যে একই জমিতে একই ফসল চাষ না করে বারবার চাষ করা হয়। শস্যাবর্তন অর্থাৎ একই জমিতে প্রত্যেক বছর আমি ধান চাষ যদি করি, জমির উর্বরতা অনেকটা কমে যাবে, এখানে কৃষিজ ফসলের পরিমাণও দিনে দিনে অনেকটা কমতে থাকবে। এবছর যদি ধান চাষ করি, পরের বছর আমি গম করলাম, তারপরের বছর আখ, এইভাবে যদি আমি চাষ করতে থাকি, জমির উর্বরতাও বজায় থাকবে, জমির কৃষিজ ফসলের পরিমাণটাও অনেক বাড়বে। সেই জন্য এই কৃষি ব্যবস্থাকে বলা হয় শস্যাবর্তন। শস্যাবর্তনের তাৎপর্য কি না, এই শস্যাবর্তন করা হলে কি হয়, মাটির উর্বরতাটা অনেক বজায় থাকে, মৃত্তিকার ক্ষয় রোধ কম হয়, কীটপতঙ্গের নিয়ন্ত্রণটা অনেক কম হয়, জমির উর্বরতা বৃদ্ধি পায়, আগাছা নিয়ন্ত্রণ হয়। এই শস্যাবর্তনের এগুলো তাৎপর্য। এইবার পরের প্রশ্ন হচ্ছে শস্য সমন্বয় কাকে বলে বা ক্রপ কম্বিনেশন। শস্য সমন্বয়, শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন। শস্য সমন্বয় অর্থাৎ কোনো একটি অঞ্চলে স্থানীয় ভূপ্রকৃতি, ফসলের যোগান, মাটির বৈশিষ্ট্য এবং বাজারের কৃষি পণ্যের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চাষ ও একাধিক শস্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ কোনো অঞ্চলে ভূপ্রকৃতি, সেখানকার মাটি, সেখানকার জলবায়ু, বৃষ্টিপাত, উষ্ণতার উপর নির্ভর করে যে সমস্ত ফসল বা পণ্যের চাহিদা অনুযায়ী বাজারে কি পণ্যের চাহিদা রয়েছে, সেই সমস্ত চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চাষ বা একাধিক শস্যের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটা হচ্ছে কি শস্য সমন্বয়। এবার পরের প্রশ্নে যাচ্ছি, কৃষি প্রগাঢ়তা। কৃষি প্রগাঢ়তা, কৃষি প্রগাঢ়তা কাকে বলে? এগুলো সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করে নেবে সবাই। কোনো জমিতে এক বছরে যতগুলি ফসলের চাষ করা হয় তাকে বলা হয় কৃষি প্রগাঢ়তা। দেখে নাও, কোনো একটা জমি, সেখানে এক বছরে যা পরিমাণে ফসল উৎপন্ন হয়, এক বছরে প্রথমে বর্ষাকালে আমি কি করলাম, ধান চাষ, তারপর ধান কেটে নেওয়ার পর শীতকালে বিভিন্ন ধরনের রবি শস্য চাষ করলাম, রবি শস্য তুলে আবার কি করলাম না গ্রীষ্মকালে ফসল চাষ করলাম। অর্থাৎ এক বছরে আমি একটা জমি থেকে যে পরিমাণ ফসল পাবো সেটা হচ্ছে কৃষি প্রগাঢ়তা। কৃষি প্রগাঢ়তার একটা সূত্র লিখে নাও, কৃষি প্রগাঢ়তা সমান মোট ফসলি জমি, মোট ফসলি জমি বাই নিট বীজ বপনযোগ্য জমি, নিট
বীজ বপনযোগ্য জমি ইন্টু 100। এইটা হচ্ছে কৃষি প্রকটতা। মোট কৃষিজ ফসল জমি রয়েছে, তার মধ্যে যে ওই জমিতে যতটা পরিমাণে বীজ বপন করছি আমি ইন্টু 100, এইটা হচ্ছে সূত্র। পরের প্রশ্ন, কৃষিক্ষেত্রে ব্যবহৃত আধুনিক উপাদানসমূহ। আমরা এখন, আমাদের একটা সময় ছিল মানুষ কী করতো, গরুর নাঙলে চাষ করতো, তখন কৃষিজ ফসল অনেক কম হতো, তখন সার ছিল না, কীটনাশক ছিল না। কিন্তু আধুনিক কৃষি ব্যবস্থায় আমরা বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করছি, হ্যাঁ, যেমন জলসেচ। 1 নম্বর হচ্ছে জলসেচ। প্রশ্ন হচ্ছে কৃষিতে ব্যবহৃত আধুনিক উপাদান। আধুনিক উপাদান আমরা কৃষিতে কি কি আধুনিক উপাদান প্রয়োগ করি? 1 হচ্ছে জলসেচ। আমরা এখন জলসেচের মাধ্যমে বৃষ্টির উপর সারা বছর যদি নির্ভর করে থাকি, কোনো বছর বেশি বৃষ্টি হচ্ছে, কি কোনো বছর কম হচ্ছে, তাহলে কি হলো, কৃষিজ ফসল অনেকটা আমাদের নষ্ট হয়ে যেতে পারে। তাহলে যে বছর বৃষ্টি হচ্ছে না, আমরা জলসেচের মাধ্যমে ফসলটা ফলাতে পারি। 2 নম্বর হচ্ছে কি না, রাসায়নিক সার। রাসায়নিক সার ও কীটনাশক। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। 3 নম্বর হচ্ছে কি, আধুনিক যন্ত্রপাতি। আধুনিক কৃষি যন্ত্রপাতি। 4 নম্বর কি হচ্ছে, 4 নম্বর হচ্ছে কৃষি বিমা। কোনো ফসল নষ্ট হয়ে গেল, কোনো বছর ফসল নষ্ট হয়ে গেল, আমার যদি কৃষি বিমা করা থাকে, আমি সরকার থেকে ক্ষতিপূরণ পাবো। এতে কৃষিতে কি হচ্ছে, অনেকটা সুবিধা হচ্ছে। তাহলে কৃষকের আর দুর্দশার সীমা থাকছে না, অনেকটা সুবিধা হচ্ছে। তারপর কি হচ্ছে, পরিবহন। আগে এখানে 5 নম্বর হচ্ছে কি, পরিবহন। কৃষিজ ফসল মাঠে পৌঁছে দেওয়া, যন্ত্রপাতি মাঠে পৌঁছে দেওয়া, উৎপন্ন ফসল আবার বাজারে নিয়ে যাওয়া, শ্রমিকরা পরিবহনের মাধ্যমে কৃষি খামারে পৌঁছে যাওয়া, আবার বাড়ি ফেরা, এগুলো হচ্ছে পরিবহন। যত উন্নত হয়েছে, আধুনিক কৃষিতে অনেকটা সুবিধা হয়েছে। তারপর হচ্ছে মূলধনের যোগান। মূলধন, এখন অনেক ব্যাংক, বিমা থাকার ফলে, সমবায় সমিতি থাকার ফলে কি হচ্ছে না, কৃষিতে এখন লোন পেতে অসুবিধা হয় না। লোন নিয়ে ফসল ফলিয়ে সরকারের ঋণটা আমি মুকুব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি, আচ্ছা, শস্য সংরক্ষণ। এখন আধুনিক যুগে কোনো ফসল আমার যদি অতিরিক্ত হয়, সেগুলো আমি কি করছি, হিমঘরে বা খাদ্য মজুতকরণ যেখানে হয়, সেখানে থাকার ফলে কি হচ্ছে কি না, কৃষিজ ফসল আমি যখন দাম উঠবে তখন আমি বিক্রি করতে পারবো। এর ফলে আমাদের কৃষিতে অনেকটা সুবিধা বা লাভজনক হবে। এটা হয়ে গেছে। এইবার হচ্ছে সবুজ বিপ্লব। বিপ্লব মানে কি, জোয়ার। সবুজ মানে সবুজ বিপ্লব। বা গ্রিন রেভলিউশন। সবুজ বিপ্লব কি না, এক সময় মানুষ যখন চাষ করত, তখন লাঙল দিয়ে চাষ করত, না ছিল সার কীটনাশক, না ছিল আধুনিক যন্ত্রপাতি, ফলে কৃষিজ ফসল তেমন ভালো হতো না, পার বর্গ কিলোমিটারে অল্প কিছু হতো। কিন্তু আধুনিক যুগে, অর্থাৎ 1960-এর দশকে, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, সার কীটনাশক, মূলধন, বিভিন্ন উন্নত বীজ, রাসায়নিক সার কীটনাশক, এগুলো দেওয়ার ফলে কি হচ্ছে না, কৃষিতে অনেকটা ফসলের পরিমাণ অনেকটা বেশি হচ্ছে। সেই জন্য একে বলা হয় সবুজ বিপ্লব। আচ্ছা, 1950 সালে মেক্সিকোতে উচ্চ ফলনশীল গমের বীজ উদ্ভাবনের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেন ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ।
ইনি প্রথম সবুজ বিপ্লবের উদ্ভাবন করেন। ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলন। এবং ভারতে 1964 থেকে 65 সালে সবুজ বিপ্লবের সূচনা হয় গমকে কেন্দ্র করে। এম.এস. স্বামীনাথনকে সবুজ বিপ্লবে ভারতে সবুজ বিপ্লবের সূচনা করে। তাহলে ভারতে 1964 থেকে 65 সালে সবুজ বিপ্লবের সূচনা হয় এম.এস. স্বামীনাথনের নেতৃত্বে। তাহলে গমকে কেন্দ্র করে কিন্তু সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, পরে ধান পাট এগুলোতে হয়েছে। এইবার সবুজ বিপ্লবের প্রভাব। সবুজ বিপ্লবের প্রভাব, সবুজ বিপ্লবের ফলে কি হয়েছে, কৃষিজ ফসলের উৎপাদন অনেক বেড়েছে, কৃষিজ ফসলের পরিমাণ অনেকটা বেড়েছে। 2 নম্বর, কৃষকের আয় দ্বিগুণ বেড়েছে। অর্থাৎ প্রথমে চাষ করে যে মুনাফা পেত, সবুজ বিপ্লবের ফলে উন্নত বীজ সার এগুলো প্রয়োগ করে কৃষিজ ফসল অনেকটা বেশি হচ্ছে, ফলে কৃষকের আয়ও অনেক বাড়ছে। কর্মসংস্থানের সুযোগ, আগে মানুষ একবার চাষ করে সারা বছর কী করতো, বেকার থাকতো। এখন কি করছে না, সবুজ বিপ্লবের ফলে অনেক উন্নত বীজ সার কীটনাশক যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানুষের অনেক কর্মসংস্থান হচ্ছে, সারা বছর চাষবাস করতে পারছে। এটা হচ্ছে সবুজ বিপ্লবের প্রভাব। এবার আরেকটা প্রশ্ন আসে, শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন। শ্বেত বিপ্লব, হোয়াইট রিভলিউশন অর্থাৎ ভারতে দুধ ও দুগ্ধজাত উৎপাদনের ক্ষেত্রে সংগঠিত পরিবর্তনকে বলা হয় শ্বেত বিপ্লব, অর্থাৎ দুধের উপর। এখানে কি হচ্ছে না, উন্নত প্রজাতির গাভী, উন্নত প্রজাতির গরু মোষ চাষ করা হচ্ছে যাতে অনেক বেশি পরিমাণ দুধ দেয়। দ্বিতীয়ত, হিমঘরের ব্যবস্থা হচ্ছে, দুগ্ধজাত দ্রব্য যাতে না নষ্ট হয়ে যায় বা বাজারে সঠিকভাবে পৌঁছানো যেতে পারে, বা দুগ্ধজাত দ্রব্য যেমন ছানা, পনির, মাখন, চিজ এগুলো বিদেশে রপ্তানি করার জন্য হিমঘরের প্রয়োজন হয়, বা শীতল মানে কোনো কিছু শীতল স্টোরেজ যা বিদেশে রপ্তানির জন্য ব্যবহার করা হবে। এটা হচ্ছে শ্বেত বিপ্লব, অর্থাৎ দুগ্ধ এবং দুগ্ধজাত উৎপাদনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটাকে আবার বলা হয় অপারেশন ফ্লাড। 1970 খ্রিস্টাব্দে 1970 খ্রিস্টাব্দে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ভারতের দুগ্ধ উৎপাদন বৃদ্ধির যে প্রকল্প গৃহীত হয় তাকে বলা হয় কি, অপারেশন ফ্লাড। এটা কিন্তু আসবে পরীক্ষা, অপারেশন ফ্লাডটা ভালো করে করবে। 1970 খ্রিস্টাব্দে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ভারতের দুধের উৎপাদন বৃদ্ধি করা হয়। আচ্ছা, আর একটা থেকে গেছে কিন্তু নীল বিপ্লব। নীল বিপ্লব, ব্লু রিভলিউশন। নীল বিপ্লব মাছের ক্ষেত্রে। এখন আধুনিক যুগে বিভিন্ন ধরনের পুকুর, খাল, তারপর উন্নত দেশগুলিতে বিভিন্ন ধরনের ট্রলার, বিভিন্ন ধরনের নৌকোতে করে কি হচ্ছে, মৎস্য চাষ করা, মৎস্য সংগ্রহ করা হচ্ছে। এর ফলে 1970 খ্রিস্টাব্দে অরূপ কৃষ্ণানের মাছ উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে যে প্রকল্প গ্রহণ করা হয় তাকে বলা হয় নীল বিপ্লব। অর্থাৎ মাছের বৃদ্ধি বা মৎস্য মাছের জন্য যে সমস্ত কি করা হচ্ছে না, মাছকে বিদেশে রপ্তানি করার জন্য বিভিন্ন শীতল স্টোরেজ এইগুলো মাধ্যমে কি করা হচ্ছে, বিদেশে রপ্তানি করা হচ্ছে। আবার বাজারজাতকরণ প্রক্রিয়াকরণের মাধ্যমে মাছের যে বিপ্লব, এটা হচ্ছে নীল বিপ্লব। আরেকটা প্রশ্ন বলবো আমি, ভারতে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। ভারতে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই অনুকূল ভৌগোলিক পরিবেশ মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে কতে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ,
প্রাকৃতিক পরিবেশ, খতে হচ্ছে অর্থনৈতিক পরিবেশ বা আর্থসামাজিক পরিবেশ, আর্থসামাজিক পরিবেশ। এই দুটো পার্ট। প্রাকৃতিক পরিবেশের মধ্যে ধান চাষের প্রথম হচ্ছে কি উষ্ণতা। উষ্ণতা উষ্ণতা বা ধান চাষের জন্য কত না 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বলবে যে ভারতে ধান চাষের জন্য উষ্ণতা রয়েছে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত, বৃষ্টিপাত বৃষ্টিপাত রয়েছে কত না 150 থেকে 250, 200 থেকে 250 করলে হবে। সেমি বৃষ্টিপাত। এবার মাটি, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা। ধান চাষের জন্য আর্দ্র পরিবেশের প্রয়োজন। তারপর মৃত্তিকা, এঁটেল পলি মাটি বা দোআঁশ মাটিতে ধান চাষ ভালো হয়, ঠিক আছে। আবার অর্থনৈতিক পরিবেশের মধ্যে হচ্ছে ফার্স্ট মূলধন, না ভারতে ধান চাষের জন্য পর্যাপ্ত মূলধনের যোগান রয়েছে ব্যাংক বীমা প্রতিষ্ঠা থেকে। 2 নম্বর পরিবহন, কৃষিজ ফসলকে বাজারজাতকরণ বা কৃষিজ যন্ত্রপাতি কৃষি খামারে নিয়ে আসার জন্য উন্নত পরিবহন রয়েছে। তারপর হচ্ছে শ্রমিক, ভারত যেহেতু জনবহুল দেশ সেই জন্য উন্নত দক্ষ শ্রমিক পেতে অসুবিধা হয় না। এগুলো সব চাষবাসে এই একই কথা হবে। বাজার, ভারত যেহেতু জনবহুল দেশ তাই কৃষিজ ফসল বাজারে পর্যাপ্ত চাহিদা রয়েছে বা বাজারে বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এগুলো হচ্ছে ভারতের ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই চ্যাপ্টারে আরেকটা আছে ভারতের ধান উৎপাদক অঞ্চল, চীনের ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো।